প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজন আমরা সাজিয়েছি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গে। সঙ্গে আছি আমি খান নাজম ই এলাহি এবং আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। নাজম, থ্যাংক ইউ ভাইয়া। কি অবস্থা? এই তো ভালো। আকরাম, আপনি শুনেছেন আজকে যে টপিক নির্ধারণ করেছি, জি, আসলে বর্তমান পরিস্থিতি কি রাজনীতির? শুরুতেই আপনি একটা ইয়র্কার মেরেছেন। রাজনীতির যে প্রেক্ষাপট সেটা নিয়ে বলা তো আসলে অনেক টপিকই আছে। আমি যদি একটু শুরুটা করতে চাই, আওয়ামী লীগ দিয়ে শুরুটা করি। আওয়ামী লীগের যিনি বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, তিনি আওয়ামী লীগের যে 5 তারিখের যে পতন, সেই এরপর থেকে কিন্তু মিডিয়াতে যে কয়েকজন কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যোগাযোগ হচ্ছে বাহাউদ্দিন নাসিম। তো বাহাউদ্দিন নাসিম গত সপ্তাহেই বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছিল। বিবিসি থেকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আসলে জাতির কাছে ক্ষমা চাইবেন কিনা। তখন তিনি বলেছিলেন যে ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না, বা কেন ক্ষমা চাইবো, আমাদের ভুলগুলো কোথায়। কিন্তু গত পরশুদিন তিনি বাংলাদেশের একটা চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ তো, যদি আওয়ামী লীগের ভুল হয়ে থাকে বা আওয়ামী লীগ তার কর্মজীবনে 16 বছরের রাজনীতিতে লম্বা সময় ক্ষমতায় ছিল, বেশ কিছু ভুল তো হতেই পারে। তো সেই ভুলগুলো নিয়ে আওয়ামী লীগ আসলে ক্ষমা চাইতে চায়। তিনি চান যে ক্ষমার একটা পরিবেশ, তিনি আসলে চান যে ক্ষমাটা আসলে কিভাবে চাইবো। তিনি প্রশ্ন রেখেছেন যে আমরা আসলে আমাদেরকে জেলে রেখে, আমাদেরকে বাইরে রেখে আসলে আমরা ক্ষমা চাইবো কিভাবে। ক্ষমার তো একটা পরিবেশ আসলে থাকা দরকার। তার মানে আওয়ামী লীগ নমনীয় হয়েছে। সময়ে সময়ে আওয়ামী লীগ হয়তো রাজনীতিতে ফেরার জন্য আরো নমনীয় হবে, এবং আমার কাছে মনে হয় নমনীয় হওয়া উচিত আওয়ামী লীগের। আগে তারা নমনীয় ছিলেন না, কিন্তু এখন নমনীয়। তো একটি কথা কিন্তু তিনি বলেছেন যে প্রস্তুত যদি ভুল করে থাকে। এখনো কি তারা যদির মধ্যে থাকবে? না, যদির মধ্যে না, এটা হয়তো কথার প্রসঙ্গে বলেছে তারা। ভুল আসলে দেখেন, 16 বছর রাজনৈতিক ক্ষমতায় থাকলে ভুল তো থাকবেই। একটা দেশ তো ভাই, দেশ চালাইতে গেলে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়, রাজনৈতিক সিদ্ধান্ত। সেখানে কিছু না কিছু ভুল তো হয়ে যায়। একটা পক্ষ হয়তো বেনিফিশিয়ারি হয়, আর একটা পক্ষ ভুক্তভোগী হয়। ভুল তো হয়। এখন তারা ক্ষমা চাইতে প্রস্তুত। এখন বাকিটা হচ্ছে জাতির কাছে সমস্ত দায় দায়িত্ব, যে তারা আসলে আওয়ামী লীগকে কতটা ক্ষমা করবে আর আওয়ামী লীগ কতটা নিজেদেরকে সংশোধন করে রিপ্রেজেন্ট করতে পারবে, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। জাতি কি প্রস্তুত তাদের গ্রহণ করতে? সেটা সময় বলে দিবে। জাতি কতটা প্রস্তুত সেটা তো সময় বলে দিবে। তারা যখন ক্ষমাটা চাইবে, তখন জাতির কাছ থেকে যে ফিডব্যাকটা আসবে, সেই ফিডব্যাকটা কিভাবে আসবে? যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, জনগণ ভোটের মাধ্যমে তাদের যে অবস্থান সেটা জানান দিবে যে আমি আওয়ামী লীগকে আসলে কতটুকু চাই। হতে পারে যে আওয়ামী লীগ, জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগকে আসলেই ক্ষমা করে দেওয়া উচিত, তাহলে ক্ষমা করে দেওয়া যেতে পারে। আবার জনগণ যদি মনে করে যে না, আওয়ামী লীগকে আমরা আসলে আর গ্রহণ করতে চাই না, তাহলে ব্যালট ফাঁকা থাকবে। আকরাম, আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের কাজ শুরু করেছে, অর্থাৎ এই গণহত্যার বিচার নিয়ে, আওয়ামী লীগের বিচার নিয়ে। তো সেক্ষেত্রে তারা কি বিচারিক প্রক্রিয়া শেষ হলে তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে, না এর আগে থেকেও কোনো সুযোগ আছে? দেখুন, দুই জিনিস। একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। এখানে অনেকগুলো ব্যাপার জড়িত। আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, বড় রাজনৈতিক দল, এর ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ। বর্তমানে শেখ হাসিনা নেতৃত্বে আসার পর এই 16 বছরে আওয়ামী লীগের যেই অধপতন হয়েছে, সেটা আওয়ামী লীগকে আসলে হৃদয়ে ধারণ করতে হবে যে আমাদের এত ইতিহাস, এত ঐতিহ্য থাকার পরেও আমরা আসলে ক্ষমতার দম্ভে বা ক্ষমতার লোভে আমরা যে কাজগুলো করেছি, জনগণের সঙ্গে যে আমাদের দূরত্ব তৈরি হয়েছে, জনগণ যে আমাদেরকে রায় দিতে পারেনি, আমরা যদি আমার কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পারতাম, তাহলে জনগণ আমাদের পক্ষে রায় দিত। আওয়ামী লীগের হয়তো সেই আত্মবিশ্বাসটাই ছিল না, এমনটা হতে পারে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগই তৈরি করেছে। এখন সেটাকে আবার আওয়ামী লীগের উপরেই অ্যাপ্লাই করতে হচ্ছে। এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় লজ্জার। যেমন ধরেন, র্যাব বিএনপি তৈরি করেছিল। এই র্যাবকে গত 16 বছরে বিএনপির উপরে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয়েছে।
এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এখন তারা গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগ বর্তমানে মানুষের কাছে পরিচিত একটা দল। তো গণহত্যার বিচার তো হবেই। আসলে রাজনীতির জায়গাটা এক জায়গায়, গণহত্যার বিচারটা অন্য জায়গায়। রাজনীতি, নির্বাচন, এটা ঠিক করবে হচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তারা আসলে জনগণের যে দায়িত্বটা গ্রহণ করেছে, এই অনেকেই বলে যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেটার ভিত্তি আসলে কতটুকু, আইনগত ভিত্তি কি, সাংবিধানিক ভিত্তি কি। আমি বলতে চাই যে আইনগত ভিত্তি বা সাংবিধানিক ভিত্তি কি আছে সেটার চেয়ে বড় কথা না। 5ই আগস্টের পতনের পর, সরকার পতনের পর ইউনূস দায়িত্ব নিয়েছে, এখানে জনগণের রায় আছে এবং সবগুলো রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই কিন্তু সমর্থন দিয়েছে। তার মানে জনসমর্থন কিন্তু আছে। আর একটা গণতান্ত্রিক দেশে জনসমর্থন থাকলেই এটাকে বৈধ বলা যেতে পারে। আকরাম, একটি বিষয় দেখেন যে বিপ্লবের পর কিন্তু এই সরকার গঠিত হয়েছে, তো সেক্ষেত্রে জনসমর্থন আছে, এটা আমরা বলতেই পারি। ডেফিনেটলি। এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্য, সেটা করবে হচ্ছে এই সরকার, আর নির্বাচনটা করবে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন, এবং রায়টা দিবে জনগণ। এখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গঠিত হয়েছে, বিচার কার্যক্রম যে শুরু হয়েছে, সেইটার ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটার উপরে নির্ভর করবে যে আওয়ামী লীগ কতটা ন্যায় বিচার পাবে, বা আওয়ামী লীগের বিচারটা করার মতো এই সরকার কতটুকু ক্ষমতা রাখে, বা এই সরকার কতটা নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার ব্যবস্থা আসলে তৈরি করেছে। এটা নির্ভর করবে এটার উপরে। এটার আবার অনেকটা বড় ব্যাপার নির্ভর করবে আপনার ডিসেম্বরে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অনেকগুলো ব্যাপার উঠে আসবে, সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে আইনগত প্রক্রিয়ায়, বা এখনো তো মামলার আসলে মাত্র হচ্ছে আলোচনা পর্যায়ে চলছে, বিচার কার্যক্রম সবে মাত্র শুরু, এটা রায় হবে, সাক্ষী হবে, অনেক কিছু হবে। তো সেটা পরে ডিপেন্ড করবে যে আওয়ামী লীগ কোন পর্যায়ে যাবে বা কোন পর্যায়ে আসলে যেতে পারে। এটা মাত্র তো শুরু, 1 সপ্তাহ মাত্র পার করেছে। তো সেটা যাক, 90 দিন যাক, আরো 60 দিন যাক, 30 দিন যাক, গেলে পরে বোঝা যাবে যে সাক্ষী হোক, মামলা হোক। আপনি জানেন তো যে এই যে মামলাগুলো হচ্ছে, গণহত্যা হয়েছে প্রায় 2000-এর মতো মানুষ কম বেশি মারা গিয়েছে এই জুলাই আগস্টের যে গণহত্যা, যে আন্দোলন, এটা তো সত্যি 2000 মানুষ কিন্তু মারা গেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং প্রায় লক্ষাধিক মানুষ আহত হয়েছে, এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসান দেশের বাইরে থেকেও মামলার আসামি হয়েছে, কিন্তু ঠিক আছে, হয়েছে। এখন আইন কি বলে? মামলার যখন বিচার কার্যক্রমটা শুরু হয়, মামলা নির্ভর করে সাক্ষীর উপরে, উপস্থিতির উপরে। মামলার কিন্তু বিভিন্ন গ্রাউন্ড থাকে, ধারা থাকে। তো এটা একটা ব্যাপার, অনেক বিতর্কিত মামলাও হচ্ছে। আপনি সম্প্রতি দেখবেন যে একটা মামলা বাণিজ্য শুরু হয়েছে। মামলা বাণিজ্য কেমন শুরু হয়েছে? মামলার নাম কাটানো। হ্যাঁ, এই বাণিজ্যটা শুরু হয়েছে যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, অসংখ্য আসামি হচ্ছে, বাদী জানেই না আসামি কারা। স্থানীয় যে নেতা আছে সে তালিকা করে দিচ্ছে, অমুক 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 হবে। যখন ওসির কাছে যাচ্ছে যে মামলার যিনি আসামি হচ্ছে, তিনি বলছেন, ভাই আমি তো জানি না এটার ব্যাপারে, আমি তো আসলে কোথায় ঘুমেছিলাম, আপনি আমাকে কিভাবে আসামি করলেন? বা বাদীপক্ষ যখন বলতে যে আমি তো চিনি না, আপনি আমার কাছে আলোচনা না করে কাকে আসামি করলেন আপনি? তখন বলছে আমার কিছু করার নাই, যদি আপনার পছন্দ না হয় তাহলে আমাকে বদলি করে দেন। এই হচ্ছে বর্তমান অবস্থা। তো এই সব কিছু মিলে এগুলো তো আলোচনায় আসবে। তো এগুলো আলোচনায় আসার পরে শেখ হাসিনা কতটুকু দায়ী, পুলিশের আইজি কতটুকু দায়ী, ডিজিএফআই এর প্রধান কতটুকু দায়ী, বা অন্যান্য যারা গ্রেফতার হয়েছে তারা কতটুকু দায়ী, মানে এরা তো কেউ না কেউ দায়ী। আইনে একটা কথা আছে যে অপরাধী হাজারো বেঁচে যাক, কিন্তু একটা নিরপেক্ষ লোক যেন বিচারের আওতায় না আসে। অর্থাৎ অপরাধী লোক বেঁচে যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু নিরীহ লোক সে যেন শিকার না হয় অন্যায়ের, বা আইনের মারপেটে শিকার না হয়। এটাকে সরকারকে সবার আগে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। আকরাম, আমরা দেখেছি যে শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড ফাঁস হয়েছে, সেসব জায়গাতে তার কোনো নমনীয় ভাষ্য আমরা শুনিনি। এখন এই যে আপনি বলছেন যে তারা নমনীয় হয়েছে, তারা ক্ষমা চাইতে পারে, তাহলে তারা কি আসলে এই রিসেন্ট যে ফোন কলগুলো ভাইরাল হয়েছে, আমরা তো এরকম কোনো কিছু দেখিনি, আপনি কিভাবে দেখবেন এটা? আসলে দেখেন, শেখ হাসিনার যে ফোন কলগুলো এসেছে সেগুলোর আইনি ভিত্তি
আসলে খুবই মানে জঘন্য এবং নগণ্য পর্যায়ের। কারণ হচ্ছে এগুলোর সত্যতা এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু বাহাউদ্দিন নাসিম তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এটার আইনগত ভিত্তি আছে, এটা হচ্ছে অফিসিয়াল। আর বাকি যেগুলো হচ্ছে এগুলো গুজব বা আনঅফিসিয়াল হিসেবে আপনি চালাতে পারেন, ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আবার সত্যি হলেও হতে পারে। এখন যেটা আসলে আমার কাছে যেটার ভিত্তি নাই, দলিল নাই, সেটা নিয়ে আমি আসলে টানতে চাচ্ছি না যে মানে সত্যি হবে কি মিথ্যা হবে, টানা উচিত হবে না। এই বিপ্লবের পরে শেখ হাসিনা পালিয়েছেন, তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা আসতে পারে? দেখেন, নির্বাচনের ব্যাপারটা হচ্ছে জনগণের রায়ের উপর নির্ভর করবে, আওয়ামী লীগকে কতটুকু তারা গ্রহণ করবে কতটুকু করবে না। কিন্তু নির্বাচনে আসতে হলে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যেটা করা উচিত হবে যে আওয়ামী লীগের এই দেশে 30% ভোট ব্যাংক আছে, এর মধ্যে কয়েক লক্ষ নেতাকর্মী আছে, এর মধ্যে সুবিধাভোগী লক্ষাধিক আছে, এর মধ্যে বিতর্কিত লুটেরা খুনি এরা কয়েক হাজার আছে। আপনি গণহারেই সবাইকে অপরাধী বলতে পারবেন না। এমন অনেক লোক আছে যারা আওয়ামী লীগটাই করে শুধুমাত্র ভালোবেসে করে, যাদের রাজনীতিটা বিজনেস না, যারা রাজনীতি করে শুধুমাত্র সম্মানের জন্য, মানুষের কল্যাণের জন্য। এরকম লোকের সংখ্যা খুব যে একটা কম তাও কিন্তু বলা যাবে না। এখন দেখেন, আওয়ামী লীগের যে সিদ্ধান্তগুলো এসেছে, যে কয়েকটা নির্বাচন হলো, 2014-তে নির্বাচন যেগুলো হলো, 2018 যে নির্বাচন হলো, এগুলো আসলে 2024-এ যে নির্বাচন হলো, এগুলো আসলে অনেকটা বিতর্কিত নির্বাচন হয়েছে। এটাতে জনগণের রায় না থাকলেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরও রায় ছিল না। এরপর দেখেন, এই লম্বা সময় আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে অনেক হাইব্রিডের জন্ম হয়েছে, অনেক বাণিজ্য হয়েছে, কমিটি বাণিজ্য হয়েছে। এই সবগুলোকে আওয়ামী লীগের সংশোধন করতে হবে। আওয়ামী লীগকে একটা চিরুনি অভিযান চালাতে হবে দলের মধ্যে, কারা লুটেরা, কারা অর্থ পাচার করেছে, কারা টেন্ডারবাজি করেছে, কারা কমিটি বাণিজ্য করেছে, এরপর কারা বিভিন্ন টেন্ডারবাজির সঙ্গে জড়িত, যারা প্রকল্প কারা লুট করেছে, বিশেষ করে ওবায়দুল কাদেরের মতো যারা চিহ্নিত অপরাধী, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এদেরকে আইনের আওতায় এনে তারপর এর বাইরে যে আরো নেতা আছে, যেমন ধরেন ফরিদপুরের ছাত্রলীগের 2 ভাই ছিল, রুবেল বা আরেকজন কার নাম, এরা 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছে। কোত্থেকে আসে এত টাকা? এদেরকে বিচারের আওতায় আনতে হবে, এনে এদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। এবং এরা যখন আইনের আওতায় আসবে, আওয়ামী লীগকে কোনো প্রতিবাদ করা যাবে না যে ঠিক আছে এরা অপরাধী, এরা অপরাধী হিসেবে চলে যাক। আওয়ামী লীগ করে অনেক লোক এখনো সম্মানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, পুরা এলাকায় যান আপনি, যথেষ্ট সম্মানিত ব্যক্তি, এবং সারা দেশের মানুষ সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে তাকে সম্মানের চোখে দেখে। কারণ এই লোকটার এখন পর্যন্ত ওই রাজনৈতিক ইস্যু ব্যবহার করে, রাজনৈতিক হ্যারম ব্যবহার করে লুটপাট করার কোনো রেকর্ড নেই। এরকম এদেশে জেলা পর্যায়ে অসংখ্য নেতা আছে, উপজেলা পর্যায়ে অসংখ্য নেতাকর্মী আছে। এদেরকে উজ্জীবিত করতে হবে, যারা আসলে বঞ্চিত হয়েছে সারা জীবন এদেরকে সামনে আনতে হবে। যাদের কাছে, মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, এদেরকে সামনে এনে যারা তেলবাজ, লুটেরা, অর্থলোভী এবং বাণিজ্য করেছে, খুন খারাপির সঙ্গে জড়িত যারা, এদেরকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আওয়ামী লীগ যদি তাদের চমৎকার একটা ম্যানিফেস্টো তৈরি করতে পারে যে আমরা অতীতের সমস্ত ভুলকে শুধরে আমাদের দুর্নীতিবাজদেরকে আমরা সরিয়ে দিয়ে আমরা ফ্রেশ একটা আওয়ামী লীগ, অবশ্যই সেটা শেখ হাসিনাকে সহ বাদ দিয়ে নতুন কাউকে দিয়ে যদি আওয়ামী লীগ চেষ্টা করে, তখন হয়তো তারা ভোটের মাঠে দাঁড়াতে পারবে ফ্রেশ হয়ে। তখন জনগণ রায় দিবে যে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কোথায়। আপনি বলছেন যে শেখ হাসিনা সহ, বিষয়টি কি এভাবে যে শেখ পরিবার সহ? শেখ পরিবার তো আসলে অনেক বড়, এখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে শেখ পরিবার। তো শেখ পরিবারের যে সবাই ফেরেশতা এটাও বলা ঠিক হবে না, বা শেখ পরিবারের হয়তো 100% লোকে যে দুর্নীতিবাজ এটাও বলা হয়তো ঠিক হবে না। কোথাও না কোথাও 2-1 ভালো মানুষ থাকলে থাকতেই পারে, যদি তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা থাকে, অসুবিধা নাই তো। শেখ পরিবারে জন্ম নেওয়া তো একেবারেই অপরাধ না, কারণ যে জন্ম নিয়েছে সে তো অপরাধী হয়ে জন্ম নেয়নি রে ভাই। এখন ব্যাপারটা হচ্ছে যে শেখ পরিবারে জন্ম নেওয়া যেমন অপরাধ না, আওয়ামী লীগ করাও যেমন অপরাধ না। এখন গ্রহণযোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা, ডেডিকেশন, নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা, এইটা যদি কোনো লোকের থাকে,
তাহলে সে শেখ পরিবারের হলেও অসুবিধা নাই। কিন্তু যদি শেখ পরিবারে এমন কাউকে না পাওয়া যায়, তখন বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমাদের দেশ থেকে তো পরিবারতান্ত্রিক রাজনীতি আসলে বিলুপ্ত করতে হবে। আমরা মুখে মুখে বলি কিন্তু করি না। তো এই যে জায়গাটায় বৃহত্তর স্বার্থে শেখ পরিবারকে বাইরে রেখেও যদি আওয়ামী লীগকে টিকিয়ে রাখার সুযোগ থাকে, তাহলে ঐতিহ্যবাহী সংগঠনটাকে টিকিয়ে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। আকরাম, দেখেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বা করা হবে এরকম কথা কিন্তু উঠেছিল। তো বিভিন্ন দল থেকে কিন্তু সেটিকে ভালোভাবে দেখা হয়নি বা তাদের কোনো উচ্ছ্বাস ছিল না, সমর্থন ছিল না। এখন এটি কোন পর্যায়ে রয়েছে? ভালো একটা প্রশ্ন করেছেন। সম্প্রতি আলোচ্য বিষয় হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের পক্ষে না। এটার আবার প্রতিবাদ করছে যে এই যে সমন্বয়কারী যারা রয়েছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে। এখানে আবার কিছু ব্যাপার তৈরি হয়েছে। যেমন ধরেন, গণতন্ত্র বলতে গেলে আপনি কিন্তু কাউকে বাদ দিয়ে বলতে পারেন না। গণতন্ত্র কিন্তু সবাইকে নিয়ে, সবার সমান অধিকার। আওয়ামী লীগ যারা করে এরা কিন্তু এই দেশেরই নাগরিক, সবাই তো অপরাধী না আওয়ামী লীগের। এখন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিনা, প্রফেসর ডক্টর ইউনূস একটা কথা বলেছেন যে আমি তো আসলে এটা, ইনি ভারতের একটা পত্রিকা দা হিন্দুকে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বলেছেন যে দেখেন, আমরা তো এখানে সরকার হিসেবে দায়িত্ব নিয়েছি, জনগণ, ছাত্র জনতা আমাকে দায়িত্ব দিয়েছে। আমি কাউকে নিষিদ্ধ করতে এখানে আসিনি, আমি আসছি সংস্কার করতে। তো সংস্কার করতে গিয়ে কে কখন কোথায় ধরা পড়বে সেটা তো আসলে তার অপরাধের উপর নির্ভর করবে। তবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আমি কাউকে নিষিদ্ধ করতে আসিনি। অর্থাৎ প্রফেসর ইউনূস নিজের গা বাঁচিয়েছেন, বিএনপির উপর দায়ভার দিয়ে দিয়েছেন। এখন বিএনপির যে বক্তব্য সেটা হচ্ছে, তারা, আমরা এটা বলছি না সরাসরি যে আওয়ামী লীগ কেনা, তারা বলছে যে দেশে একটা নির্বাচন হোক এবং নির্বাচনটা আওয়ামী লীগ যে অতীতে 3টা নির্বাচন করেছে সে নির্বাচনের মতো বিতর্কিত না হোক, একটা সঠিক গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচনটা হোক। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু বড় একটা রাজনৈতিক দল, ভুল তো তাদের হয়েছেই, তো তাদেরকে বাদ দিয়ে যদি আপনি নির্বাচনটা করেন তাহলে সেই আওয়ামী লীগের দেখানোর পথেই তো আমরা হাঁটলাম। বিএনপির জায়গাটা ইতিবাচক, চিন্তাটা ইতিবাচক। এখন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ যেটা বলছে, এটা ছাত্র জনতার যে বক্তব্য সেটা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য এত কিছু, সেই আওয়ামী লীগ যদি আবার ঘুরে ফিরে রাজনীতিতেই আসে তাহলে আর এই আন্দোলনের কি দরকার ছিল? তাদের বক্তব্য, তাদের জায়গায় তারা ঠিক আছে। কিন্তু এইখানে আবার একটা ব্যাপার আছে। আপনার যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি এসেছিলেন আমাদের দেশে কিছুদিন আগে, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আপনারা দেখতে চান কিনা। তখন তিনি বলেছেন, অবশ্যই আমরা চাই সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে একটা গণতান্ত্রিক চর্চা ফিরে আসুক। প্রফেসর ইউনূসের কাছে আমরা এটাই প্রত্যাশা করি। এছাড়াও পশ্চিমা বিশ্বে যতগুলো গণতান্ত্রিক দল আছে, সেই দেশের যারা কূটনৈতিকরা আমাদের দেশে অবস্থান করছে, তারাও কিন্তু বারবারই চাচ্ছে যে আওয়ামী লীগকে সংশোধন করে তারপর একটা নির্বাচনে আসা উচিত। এবং সেটা ভবিষ্যতে আমার মনে হয় এই দাবিটা আরো বেশি জোরালো হবে। কেন জানেন? কারণ পশ্চিমা দেশগুলোতে অনেকগুলো কিন্তু গণতান্ত্রিক দেশ রয়েছে, তো তারাও চাইবে যে সঠিক এবং শুদ্ধ গণতান্ত্রিক চর্চা বাংলাদেশেও হোক। না, সেটা আমরাও প্রত্যাশা করি, এটা আমরাও চাই। কিন্তু আমরা চাই সংশোধনের মাধ্যমে আসুক এবং একই ভুল বা একই চিত্র যেন আমরা 10 বছর পরে অন্য একটা সরকারকে আমাদেরকে আবার স্বৈরাচার বলে যেন ফিরিয়ে দিতে না হয়, আবার কেউ যেন পালিয়ে না যায়। আমরা চাই না যে এই প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম বারবার শুধু আন্দোলনই করুক, আন্দোলন করেই যাক আর স্বৈরাচারের পতনই। মানে স্বৈরাচার, বাংলাদেশের স্বৈরাচারের বীজ সমূলে উৎপাটন করতে হবে বাংলাদেশ থেকে, তাহলে গণতান্ত্রিক একটা ধারা ফিরে আসবে। আমরা কি বিদায় নিতে পারি? নিশ্চয়ই। আকরাম, আপনি এই সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে বাংলাদেশে আর স্বৈরাচার তৈরি না হোক এমনই প্রত্যাশা আমরা রাখছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।